আসসালামু আলাইকুম। এনএন টেলিভিশন আয়োজিত প্রবাসী মুখচ্ছবি অনুষ্ঠানে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ বিক্রয়.com এর দুজন গুণীজন এবং প্রবাস ফেরত এবং বিক্রয়.com এর উদ্যোক্তা রবিউল আলম প্রবাস থেকে আজকে তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। রবিউল আলম বিক্রয়.com এর একজন প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সভাপতি। তার এই যে প্রবাস চেতনাকে উজ্জীবিত করে একটা সাংগঠনিকভাবে সমাজকে জাগৃত করার জন্য সবাইকে একত্রিত করে এই বিক্রয়.com একটি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে সাংগঠনিক রূপে। আর সে আলোকে আজকে আমরা দুজন অতিথিকে নিয়ে আসছি আমাদের এনএন টেলিভিশনে। আমি পরিচয় করিয়ে দিব, আমার বাদিক থেকে আক্তারুজ্জামান, উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ। ডান পাশে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ কার্যনির্বাহী সদস্য। আমরা আজকে এই প্রবাসী রবিউল আলম সাহেবের এই মুখচ্ছবি প্রবাস ফেরত যারা আছেন তাদের নিয়ে চিন্তা ভাবনাকে জাগ্রত করবেন আজকে। তা আমি প্রথমে প্রশ্ন করতে চাই আক্তারুজ্জামান সাহেবকে যে আজকে এই যে প্রবাস ফেরত আপনারা যারা আসছেন বা যারা দেশের ভিতরে এখন কিছু করার জন্য চেষ্টা করতেছেন, আপনাদের অবস্থানগত সমস্যাগুলো কি আজকে বর্তমানে? ধন্যবাদ। প্রথমত নারায়ণগঞ্জ জেলা প্রবাসী এবং প্রবাস ফেরত কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি জনাব সেলিম ওসমান সাহেব এবং নারায়ণগঞ্জ জেলা প্রবাসী এবং প্রবাস ফেরত কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম ভাই এবং দেশ ও বিদেশে যারা প্রবাসী এবং প্রবাস ফেরত যারা আছেন সবাইকে আমার সালাম ও ভালোবাসা। নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ সংগঠন হচ্ছে একটা সামাজিক সংগঠন। এটা দীর্ঘ ৩ বছর হলো আমাদের সংগঠনটা চলে আসছে আর কি। তো ইতিমধ্যে একটি খুশি খবর হলো যে আমরা গত মাসে জুনের ২৭ তারিখে এই সংগঠনের নিবন্ধন সরকারিভাবে। তাই আমাদের সংগঠনের কার্যক্রমগুলা উৎপত্তির সাথেই চলছে। আমাদের কাজগুলো হচ্ছে যে মালয়েশিয়াতে, বিশেষ করে আমি ব্যবসা অবস্থায় আছি আর কি মালয়েশিয়াতে। জি, তাই আপাতত ১ বছর ধরে আমি যেতে পারতেছি না করোনার কারণে। তো মালয়েশিয়াতে যারা বাঙালিরা আছে বর্তমান অবস্থা তারা বেশ একটা ভালো নেই। করোনার প্রেক্ষাপটে তারা খুব তাদের জীবনযাপনগুলো খুব কষ্টের সাথেই বলতে গেলে। ইদানিং একটা আপনার এই গত ৫ জুলাই এই কুয়ালালামপুর থেকে আপনার এই ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে ইমিগ্রেশন খরচ করে আসার একটা সুযোগ দিচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট। আর যারা ওখানে আছে তারা লকডাউনের কারণে কোনো কাজ করতে পারতেছে না, দেশে অভাব অবটন। আমি নিজে প্রত্যক্ষণে দেখছি যে ১০ টাকা দিয়ে ১০ রিঙ্গিতে একটা কার্ড কিনবে, দেশে কথা বলবে, সেই টাকাটাও তারা সময় মতো জোগাড় করতে পারে না। মেসে খাইতে গেলে দেখা গেছে তাদের ২ মাস ৩ মাসের টাকা বাকি খাইতে হয়। হয়তো আরও প্রবাসী যারা আছে তাদের মানে রুমে যারা থাকে একসাথে তার হয়তো কি হেল্প করে। দেশের বাড়িতে কিস্তির সমস্যা, সংসারের অবটন, বিভিন্ন বিষয় নিয়ে পারিপার্শ্বিক সমস্যাগুলো জর্জরিত। তাই সেই হিসাব নিকাশ করে দেখা গেছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রবাস জীবনটা ওদের খুবই কষ্টকর একটা জায়গা। কষ্টকর, কারণ তারা এখন দেশে কেউ আসতে পারতেছে না লকডাউনের কারণে। আর বিশেষ করে আবার চলছে আপনার অপরাসি। এই অপরাসির কারণে
কেউ ঘর থেকে বেরোতে পারে না, কাজ করতে পারে না, আর কাজ করলে ঠিক মতো তার বেতনও পায় না, মালিক তাদেরকে ওরকম স্যালারি দিচ্ছে না, কেউ একটা সুযোগ খুঁজে। সুযোগটা পাচ্ছে না। হ্যাঁ, সুযোগ খুঁজে কোনটা? যারা ভালো কোম্পানি তারা বেতন দিয়ে দিতেছে, আর যারা ভালো কোম্পানি না তারা একটা সুযোগ নিছে। তো সব কিছু বিষয় নিয়ে একটা সমীকরণ হলো যে যারা প্রবাস ফেরত আছে তারা একটা বেকারে আছে, দেশে কি করবে? এই যে বেকারতা জিনিসটা, আমি অনুভব আপনাকে একটা জিনিস এই যে যারা বিদেশ থেকে দেশে ফেরত আসছে, প্রবাসী ফেরত যারা আছে, তারা এই করোনা লকডাউন এবং করোনার এই যে আজকাল 19 মাস আমাদের 19-20 মাস আমাদের অতিবাহিত হচ্ছে, ওখানেও বেকার, তারা প্রবাসও তারা বেকার, হ্যাঁ, দেশে এসে তারা বেকার। এই যে একটা প্রজ্বলিত আলো আস্তে 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 নিভে যাচ্ছে, সেই নিবানো জায়গা থেকে একটা সংগঠক রবিউল আলম, এই সংগঠনকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে আপনাদের মাঝে একটা আলোর পথ দেখানোর জন্য সে একটা অনলাইন বিজনেস খুঁজে বের করছে, যাতে আমার প্রবাসী এবং আমার প্রবাস ফেরত ভাইয়েরা যাতে, ভাই বোনরা যাতে কিছু একটা করতে পারে। তার এই যে মৌলিক একটা চাহিদা, জায়গাটা, আত্মতৃপ্তি, মানুষকে নিয়ে কিছু করার জন্য। এখন ওই জায়গাটায় যারা আজকে ফেরত আসছে বাংলাদেশে, তারা মানে কতটুকু তাদের মানে সাপোর্টিংটা তারা নিতে পারবে, এবং তারা কতটুকু এই জায়গায় আশ্বস্ত হবে। এবং আমরা বিশ্বাস করি এটা, যে মানুষ যদি চেষ্টা করে, বিফলে কখনো কোনো জিনিস যায় না। এখন আপনি এই বিষয়ে মৌলিকতার কিভাবে আপনি অনুধাবন করতে চাচ্ছেন? ধন্যবাদ এনএনটিভিকে এই করোনাকালীন মহামারীর সময় আমাদেরকে ডেকে এনে আপনাদের এই অনুষ্ঠান করার জন্য এনএনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সাথে জানাচ্ছি বাংলাদেশের এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা দেশের বাইরে আছেন এবং যারা অতি কষ্টে জীবনযাপন এবং করছেন, যারা দেশে চলে আসছেন, ফেরত যেতে পারতেছে না, তারাও দেশেও খুব তারা কষ্টে আছে। কারণ বিদেশটা হলো আসলে একটা খুব কষ্ট করে জায়গা, কারণ খুব কষ্ট। ওখানে আমরা যাই খুব আনন্দ সহিত, যে গিয়ে কাজ করব, অনেক টাকা কামাবো, আসলে কিন্তু গিয়ে যে পরিশ্রম করতে হয় আমাদের, মানে অকল্পনীয়, যা আমরা দেশে থেকে কোনোদিনও কেউ কল্পনা করতে পারে না যে বিদেশ এত পরিশ্রম করে কাজ করতে হয়, এবং পরিশ্রমের একটা মাত্রা আছে। কিন্তু দেশে আমরা 8 ঘন্টা কাজ করার পরও আমরা চিন্তা করি যে আরও 2-3 ঘন্টা কীভাবে ওভারটাইম করে কীভাবে আমরা পয়সা উপার্জন করব, এবং সেই টাকাটা আমরা দেশে পাঠাবো, আমাদের ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন নিয়ে তারা যাতে চলে ফিরে খাইতে পারে, একটা চিন্তা করি আমরা। কিন্তু আসলে এই চিন্তার মাধ্যমে থেকেই কিন্তু অনেকেই কুলায় উঠতে পারে, আবার অনেকে পারে না। অনেকে একটু ভালো পজিশনে থাকে, আবার অনেকে ভালো পজিশনে থাকে না। কেউ ভালো গিয়ে ফ্যাক্টরি পায়, যে ফ্যাক্টরিতে ভালো ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে স্যালারি ভালো, লাকিলি কেউ পেয়ে যায় আর কি। আবার অনেক ফ্যাক্টরি আছে খুবই খারাপ, মানে তারা না পারলে বেতন যে না দিয়া পারে তাহলে বেঁচে যায়, এরকম কিছু ফ্যাক্টরি আছে। ওই সমস্ত লোকরা খুবই জর্জরে আছে, মানে এরকম, মানে তাদের বর্তমানে যে পরিস্থিতি, মানে কল্পনা করা যায় না তাদের পরিস্থিতি অনুযায়ী। তা আমরা দেখছি যে আমাদের যে রবিউল আলম রবি ভাই, উনি প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদ নামের একটা সংগঠন করেছে। তাই সেই উদ্যোক্তা তার ক্ষুদ্র জ্ঞানে থেকে সে শুরু করছে সংগঠনটার পিছনে, সে শ্রম দিচ্ছে। শ্রম দিতে দিতে আজকে একটা প্ল্যাটফর্মে সে এসে এটা দাঁড়া করাইছে এই সংগঠনটাকে। এই সংগঠনটাকে দাঁড়া করার পরে সে চিন্তা করতেছে যে সংগঠনটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, এবং এই সংগঠনের পাশে আমরা যে প্রবাস এবং প্রবাসী ফেরত যারা আছি, তারা এখানে কোনো ইনভেস্ট করে বা বিনিয়োগ করে আমরা কিছু করতে পারি কিনা, তার একটা ভালো একটা চিন্তা চেতনা, ভালো একটা ধারণা। কিন্তু সেই থেকেই তিনি একটা পরিকল্পনা গ্রহণ করে এবং একটা প্রতিষ্ঠান দাঁড়া করেছে বিক্রয়.com, যে আমরা দেশে গিয়ে যাতে আমরা কিছু একটা করে খেতে পারি, আমরা দেশে যে বেকার না থাকি, দেশে গিয়ে বেকার না থেকে দেশে গিয়ে আমরা কিছু একটা করে খেতে পারি। দেশের লোকজন যারা বিদেশ থেকে যারা আসে, তারাও যাতে দেশে এসে যাতে এই বিক্রয়.com এর মাধ্যমে যেত তারাও একটু স্বাবলম্বী হতে পারে, তারাও যেত আমাদের এই প্রতিষ্ঠানটাকে তাদের সবাই সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠানটাকে কিভাবে ধারণ করা যায়, কিভাবে শ্রম দিয়ে এটাকে খেটে খেয়ে মানুষকে যে জীবন জীবিকা যাতে চাহিদা
মতো যে কিছু থাকে, তো ওখানে তারা এগুলো করে নিয়ে একটা চিন্তা তাদের ভাবনা, বাহ্যিক যে মাথায় একটা চিন্তা ভাবনা আছে সেটাকে সেটা ডেভেলপ করে যাতে আর্থিক সহযোগিতা পায়। জি, যেটা সংগঠনের দ্বারা যারা এটা পিছনে শ্রম দিবে তারাও যাতে একটা কিছু করে খেতে পারে। যাতে তাদের ছেলে মেয়ে বাল বাচ্চা আছে এখান থেকে 2 টাকা উপার্জন করে যাতে খেতে পারে। তাদের এই রবি ভাইয়ের যে চিন্তা চেতনা, আমি মনে করি তাকে সেলুট জানাই যে তার চিন্তা চেতনা থেকে যে সে একটা একটা প্রতিষ্ঠান দাঁড়া করেছে। এখন এই প্রতিষ্ঠান যে দাঁড়া করেছে, প্রতিষ্ঠানটাকে কিন্তু আমরা এখন এর দায়িত্ব আমাদের সবার প্রবাস এবং প্রবাস ফেরত যারা আছেন সবাই মিলে যদি প্রতিষ্ঠানটাকে আরো আমরা সুন্দরভাবে যদি তৈরি করতে পারি এবং এর পিছনে আমরা শ্রম দিতে পারি, তাহলে প্রতিষ্ঠানটাকে দাঁড়া করাইলে আমরা এখান থেকে লাভবান হব। তারপরে আপনার আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা যে আমাদের হয়েছে আপনার এই প্রবাস এবং প্রবাস ফেরত কল্যাণ পরিষদ, এটার পিছনে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি রবি আলম উনি যথেষ্ট শ্রম দিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে। আপনার বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান ধরে রাখার দায়িত্ব হচ্ছে যে প্রতিষ্ঠানের অবকাঠামোতে যারা জড়িয়ে থাকে। হ্যাঁ, প্রবাস থেকে রবিউল আলম সাহেব যে পরিকল্পনা চিন্তা চেতনা তার মনের ভিতর জাগ্রত হয়েছে, এটা কিন্তু একটা বিরল, যে আমি পরিশ্রম করতে আসছি, প্রবাসে আসছি টাকা অর্জন করার জন্য, সবার কথা আমি কেন ভাবতে যাব। এই জায়গার থেকে সে সরে গিয়ে সে তার জায়গার ভিতরে প্রবাস ফেরত এবং প্রবাসী যারা আছে তাদেরকে তার ভিতরে রেখে একটা চিন্তা ভাবনা করছে বিক্রয়.com। আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যাতে আমার মেহনতি মানুষগুলো যারা পয়সা অর্জনের জন্য আজকে প্রবাসে আসছে, এত দুঃখ কষ্ট সবকিছু মিলে আমি তাদের স্থায়ী একটা ব্যবস্থা করার জন্য আমি উদ্যোগ নিই, এবং সেই উদ্যোগ একটা নিবন্ধনও সরকারি পেয়েছে সে, তাই না? একটা নিবন্ধনও পেয়েছে। এখন এই নিবন্ধন যে পেয়েছে, এই নিবন্ধনে আপনারা কতটুকু উৎসাহিত এবং আপনারা কিভাবে মানুষকে এনকারেজ করে এটার সাথে সংযুক্ত সম্পৃক্ত করতে চাচ্ছেন আপনারা? কারণ প্রফেশন অনেক মানুষ আছে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাংগঠনিকভাবে তাদেরকে কিভাবে আপনারা নিয়ে আসবেন? ধন্যবাদ। পরিকল্পনাটা কি আপনাদের? আমাদের পরিকল্পনা হলো একটা মুড়ির মোয়া যখন তৈরি হয়, জি, অনেক সংখ্যক মুড়ি দিয়ে একটা মুড়ির মোয়া তৈরি করে, এটার মধ্যে মিঠাই দেয়, মশলা দেয়, অনেক কিছু দেয়। এটাকে করতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করার পর একটা মুড়ির মোয়া তৈরি হয়। তখন এটা যখন আমরা খাই, হাত দিয়ে চিমটি দিয়ে খাই না, কামড় দিতে হয়। কারণ হলো কি, এটা আঠা জড়িত, শক্ত করে করা হয়েছে খুব আদরের সাথে, ঝরে যাতে না যায়। সংগঠনটা আমাদের এরকম হয় যে আমরা যেন মুড়ির মোয়ার মতো ছিটকে না যাই, আমাদেরকে এটা যাতে একত্রভাবে আঠার মধ্যে লেগে থাকি। তাই রবিউল আলম ভাই পাশাপাশি আরও যারা আছেন, কেন্দ্রীয় সেক্রেটারি আছেন, উপদেষ্টা আছেন, 7টা থানা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সবারই মোটামুটিভাবে এটার প্রতি আছে, আগ্রহ আছে, অবদান আছে, আগ্রহ আছে, একটা কন্ট্রিবিউশন আছে যে আসিবিদি আজকে সংগঠনটা সাকসেস। 3 বছর পর আমরা নিবন্ধন পাইছি। আর যদি তারা সবাই যদি সম্মিলিতভাবে সম্পর্ক ভালো না থাকতো, আন্তরিকতা না থাকতো, তাহলে আমার সংগঠনটা এবারে যাইতো না। আরেকটা প্রশ্ন আসছে এখানে, একটা হচ্ছে যে প্রবাস ফেরত আর একটা হচ্ছে প্রবাসী। প্রবাস ফেরত এই যে নিবন্ধনটা তৈরি হচ্ছে, প্রবাস ফেরত না প্রবাসীদের ওই জায়গায় যারা আছে তাদের? দুটো একসাথে দুটা, প্রবাসী এবং প্রবাস ফেরত কল্যাণ পরিষদ, দুইটা সংগঠন একটা, কিন্তু এখন কিন্তু সেক্টর হচ্ছে এই প্রবাস ফেরত যারা, জি, এটার একটা সেক্টর আছে, জি, যেমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি। না, এটা সাংগঠনিক একটা রূপরেখা। সংগঠন একটা। এর পরবর্তী কার্যক্রমগুলি কি আপনাদের বলেন? পরবর্তী কার্যক্রম হলো এই যে কেন্দ্রীয়ভাবে একটা ডিসিশন নিচ্ছে যে, যেমন আমাদের নারায়ণগঞ্জে ক্লিনিক, বিনোদন কিছু কেন্দ্র, এগুলোর মধ্যে যাতে একটা সাপোর্টিং পাওয়া যায়। তাই এটার ক্ষেত্রে আমাদের যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র আইবি আপা, তারপর সংসদ সদস্য শামীম ওসমান সাহেব, প্রধান উপদেষ্টা সেলিম ওসমান সাহেব, উনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা, তাদের কাছ থেকে যদি আমরা একটু সুনজর পাই, এই কাজগুলা করা সম্ভব। আর যারা বেকার প্রবাস ফেরত যারা আছে, তাদেরকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়। আমি একটু আপনার এই জায়গাটা ঢুকতে চাই। ধরেন যে
যাদের সহযোগিতা আপনি আশা করছেন, আপনার পাশে কেউ থাকলো না, সংগঠন কিন্তু দাঁড়িয়ে গেছে গা, সংগঠনের জায়গায় দাঁড়িয়ে গেছে, তখন কি আপনি পরে নির্ভরশীল থাকবেন না নিজে করার মতো একটা উদ্যোগ নেবেন? না, এটা ভালো প্রশ্ন করছেন। এটা আমাদের আমাদের এই নিজস্ব জি জি সংগঠনের অর্থায়নেই আমাদের কাজগুলো সমাপ্ত করতে চাই। পাশাপাশি যেমন তারা থাকলে যেমন কাজটা ফান্ড একটু বড় হয়, কাজটা করতে সহজ হয়। সবার এটা আপনার সবার এই আপনার অগ্রাধিকারটা, চাহিদাটা সহজে পূরণ করা যায়। কারণ তাদের লিঙ্কটা হচ্ছে আমাদের এখন বড় প্রয়োজনীয়। তারা যদি আমাদের পাশে থাকে, তারা সরকারি দলীয় লোক এবং বিত্তবান যদি আরো 5-7 জন থাকে, তাহলে নারায়ণগঞ্জ জেলা, শুধু জেলা না, জেলার বাইরে যারা আছে, প্রবাসী আছে, তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে আমরা সাকসেস হব। আপনাদের সাকসেস আপনারা আশা করেন আর কি। আমি আনু ভাই আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসতে চাই। প্রবাসী এবং প্রবাস যারা প্রবাসী আছেন, বেনিফিশিয়ালি কিন্তু উভয়ই হবে সংগঠনের কার্যক্রম পরিচালনা হলে। এখন একটা কথা হচ্ছে যে আপনি আপনার দেশে আছেন, এখন কষ্ট হোক আনন্দ হোক সবার সাথে আছেন। যারা প্রবাসে আছে তারা কিন্তু কারো ভালোবাসা বা কারো আদর যত্নে কাছাকাছি নেই, তারা সবকিছুতে বঞ্চিত হয়ে তারা কাজ করতেছে। এবং এমনও আমরা পত্রপত্রিকায় পাই যে তাদের কষ্ট শুনলে চোখে পানি রাখা যায় না, প্রচুর কষ্ট তাদের। তো এই জায়গাটা যে প্রবাসে যারা আছে, আপনার সংগঠন কি ওই জায়গায় কোনো কাজ করছে এই প্রবাসীদের জন্য? ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে প্রবাসে যারা আছে, জি, আমাদের প্রবাসে একটা কিন্তু কমিটি আছে, প্রবাস কমিটি আছে। জি জি, ওই প্রবাস কমিটি, ওই এই দুটা কি আলাদা তাইলে হয়ে গেল? না, দুইটা মানে আপনার প্রবাসে মানে প্রবাস ফেরত যারা, জি, এখানে একটা কমিটি আছে। জি। আর প্রবাসে যারা আছে তাদের জন্য একটা সংগঠন একটাই, ওই কমিটি থাকার কারণ হলো যে কারো সমস্যা হলে তারা যেতে ওই সহযোগিতাটা করতে পারে, সবাই মিলে করতে পারে। এই জন্য রাইট। ওখানে একটা সংগঠন আছে। তো ওই সংগঠনের মাধ্যমে আমাদের ওই যে বিদেশে যে হাই কমিশনগুলো আছে, ওইখানে গিয়ে তারা যোগাযোগ করছে যে আমাদের কিছু শ্রমিক আছে যারা অর্থের জন্য তারা দেশে আসতে পারতেছে না, বা তারা খুব কষ্টে আছে, তারা মালিকরা তাদেরকে বেতন দিচ্ছে না, মালিকরা তাদেরকে কাজ থেকে না করে দিচ্ছে, তাদেরকে দেশে পাঠিয়ে দিলে তাদের অর্থবর্তী কিছু নেই। মানে তারা যেন ওইখানে থেকে যেতে তারা ওই কাজগুলো যেতে তাদের সম্পূর্ণ করতে পারে। সেই জন্য ওখানে প্রবাস একটা কমিটি আছে, প্রবাস কমিটি আছে। তো এই প্রবাস কমিটি অলরেডি ভালো ভালো তারা কাজ করতেছে। ওইখানে প্রবাসে যারা সমস্যায় পড়ে তাদের খোঁজ খবর নিচ্ছে, কারো চাকরি নাই। বর্তমানে করোনা কালের সময় সারা বিশ্বেই খুব, সারা পৃথিবীটাই নির্জন হয়ে পড়েছে, এবং যেখানে 10 টাকা বেতন পাতো সেখানে এখন 2 টাকা বেতন পায়। এরকমও কিছু কোম্পানি আছে, অনেক জায়গায় আছে কোম্পানি তাদেরকে ওই বাসায় চলে আসে, কোম্পানি বন্ধ, কিন্তু তারা ওখানে খুব কষ্টে আছে, খাওয়া দাওয়া। এগুলো আমরা দেখি পত্রপত্রিকা দেখি, আমরা টিভিতেও দেখি, অনেক সময় অনেক নিউজও দেখি, বিদেশি নিউজগুলোতে দেখি। আর বর্তমান হচ্ছে আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে এটা এখন ছড়ায় পড়ছে, কে কোথায় ভালো আছে কে খারাপ আছে, আমরা অলরেডি যোগাযোগটা খুব সুন্দরভাবে করা যাচ্ছে সবার সাথে। যেমন ভাই যে একটা বললো আমাদের যে মালয়েশিয়াতে বর্তমানে একটা খুব ক্রাইসিস, শুধু মালয়েশিয়া না সারা পৃথিবীতে এটা, মালয়েশিয়াতে মানে সবচেয়ে বড় ক্রাইসিস চলে, নির্যাতিত হচ্ছে। কারণ এরা মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা টিম গঠন করছে, এই আপনার এটার নাম হচ্ছে আপনার এই ওভারেসি টিম গঠন করছে। আপনার তারা ড্রোন দিয়ে তারা করতেছে যে লোক বাঙালি কোথায় আছে, মানে কে অবৈধ বা যারা যেখানে আছে তারা কোথায় আছে, ওইখানে তারা ড্রোন দিয়ে তারা দেখে কোথায় আছে, ওখান থেকে তারা নির্দেশ দিলে তারা ওইখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করতেছে। এটা তো অমানবিক। তারা অ্যারেস্ট করে নিয়ে আসতেছে ক্যাম্পে এনে তাদেরকে রাখতেছে। ওখানে খাওয়া দাওয়া খুবই মানে কষ্টকর, খুবই কষ্টকর। আপনার জঙ্গলে গিয়ে লোক পালাই আছে, ওই জঙ্গল থেকে মনে করেন তারা ডগ স্কোয়াড দিয়া কুকুর দিয়া তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছে। এই যে মালয়েশিয়া যে একটা মানে একটা উদ্ধার কি এটাকে তাতে ক্লবস করে নিয়ে আসতেছে, উদ্ধার তো একটা সম্মানজনক একটা জায়গা কথা। কুকুর দিয়া তার ডগ স্কোয়াড দিয়ে তারা ওখান থেকে তাদেরকে বাইরে করে নিয়ে আসতেছে, আইনা তাদেরকে ক্যাম্পে বা জেলখানায় তাদেরকে ওখানে রাখতেছে।
নিয়ে রাখতেছে। আবার বৈধ করানোর একটা সুযোগ দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈধ একটা 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 অপশন আছে তাইলে। হ্যাঁ, একটা দুইটা তো category। সংগঠনের কার্যক্রম কিভাবে আপনার ওখানে আমাদের আছে। জি, মালয়েশিয়াতে এখন এদের পাশে তো মালয়েশিয়া আমাদের আছে, সংগঠন আছে। ওইখানেও তারা শাখা শাখা সংগঠন আছে। ওইখানেও তারা যারা নিয়ে আছে, বিষয় ওখানে লকডাউন আছে, মানে সবাই সবসময় বাইরে হতে পারতেছে না। ওই টেলিফোনের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে বা কেউ কিছু গেলে ওইকে তাদের মাধ্যমে কোনো খবর নেওয়া যায় আর কি। এই যে লোকগুলোকে অ্যারেস্ট করছে, তাদেরকে দেখতে যাব, সে দেখা যাওয়ার মতো কোনো স্কোপ নেই, কারণ তাদেরকে টোটালি যাওয়া নিষেধ। লকডাউন, একদিকে লকডাউন, আরেকদিকে আপনি ধরপাকড়ায় চলতেছে। এই শুধু না, মানে তারা পুলিশ, মালয়েশিয়ান পুলিশ নির্যাতনও করে, মানে কল্পনা করা যায় না তারা কিভাবে কিরকম নির্যাতন করে। তো আমরা চাই যে এই সমস্ত নির্যাতন থেকে আমরা উদ্ধার হয়ে, বাইরে হয়ে, এবং আমাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদের সাথে কথা বলে আমাদেরকে একটা যেহেতু আলোচনা একটা সুযোগ সমাধানে হাই কমিশনের সাথে আলাপ করে সুযোগ আনছে। সুযোগটা হচ্ছে যে ট্রাভেল পাস, যার পাসপোর্ট আছে পাসপোর্ট নিয়ে যাবে, আর যার পাসপোর্ট নেই তার ট্রাভেল পাস নিয়ে টিকিট কেটে 500 রিঙ্গিত ফাইন দিয়ে, জরিমানা দিয়ে দেশে চলে আসতে পারবে। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতে পারবে, দেশে চলে আসতে পারবে। আর একটা এই করছে, কিন্তু এই যে ছেলেটা যে দেশে আসবে করবে কি, সে দেশে এসে কি করবে? তার ওখানে তার কোনো অর্থবর্ত নাই। সে যে দেশে আসবে খালি হাত পাতার দেশে আসতে হবে। অনেক দেনা জর্জরিত হয়ে এদিক দিয়ে ধার করে গেছে। এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে দেনা করে দেশে আসছে বা দেনা করে দেশ থেকে চলে গেছিল, পরিশোধ করতে পারেনি, দেশে আসার পর তো সবাই তাকে ধরবে, তাই না? এই যে একটা মানসিক নির্যাতন, চাপ, আমরা যেটাই বলি না কেন, এই লোকটার তো দাঁড়ানোর মতো কোনো সুযোগ আর আমরা দেখি না কোথাও। কিন্তু এই জায়গাটা কিন্তু রবিউল আলম চিন্তা করছে, তার ফ্যামিলিতে চিন্তা করছে যে আমার এই ভাই এত কিছু হওয়ার পরে সে দেশে যাবে বা দেশে তাকে ফেরত দেওয়া হবে, সে করবেটা কি? তার জন্যই সে হয়তো ভাবছে তার নিজের জায়গায় এনে যদি আমিও তো এরকম হতে পারি, আমরা এই বিক্রয়.com একটা সংগঠন করব সারা ওয়ার্ল্ড ওয়াইড, যাতে আমরা এই কাজটা করতে পারি। খুব চমৎকার একটা তার আইডিয়াটাকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, সাধুবাদ জানাই। এখন আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে তার পরিকল্পনাটা, যে ভাই যে কথাটা বললো যে দেশে তারা যারা আসছে অসহায়ত্ব বরণ করে আসে, এবং তাদের কি করা উচিত এখন? যারা আসছে, হ্যাঁ, তাদের তো একটা কিছু করতে হবে তো, তাই না? এদের জন্য একটা মেসেজ কি আপনার? তাদের জন্য তো 10 মিলে করি গা সেই কাজে নেই ইলাজ। তাদের জন্য আমাদের সবাইকে সক্রিয় হতে হবে, সংঘবদ্ধভাবে। আমার মতো লোক তাদের জন্য কিছু করা উচিত আমাদের। এই যে রবিউল ভাই যে সিদ্ধান্ত নিছে, সুন্দর একটা উদ্যোগ নিছে। তো এটা ধার করে তো কিছু এবিলিটি বিষয় আছে, ধার করে তো এবিলিটি কিছু বিষয় আছে। আর এটার পাশাপাশি সবাই কিন্তু এটার ভিতরে ঢুকানো যাবে না, কাভার করা যাবে না। কারণ সংখ্যা যদি আছে 100 জন, আমাদের এই প্রতিষ্ঠান তার মধ্যে লোক লাগবে ধরেন 20 থেকে 30 জন, কিন্তু সংখ্যা তো আছে 100 জন। এই লোকগুলো কি করা যায়, এটাই নিয়ে চিন্তাটা কি, যে আমাদের পরবর্তী যেমন 1 থেকে 1.5 মাস পর আরেকটি মিটিং হবে পরে করে কেন্দ্রীয়ভাবে, সবাই থাকবে উপস্থিতি, একটা ইউনিটি করা হবে ভালো করে, যে যারা প্রবাস ফেরত আছে বর্তমান, তারা তো কাজ পাইতেছে না, চলার সমস্যা, এদেরকে নিয়ে কী করা যায়। আর ভাই আরেকটা কথা বললেন একটু আগে, যে মালয়েশিয়া থেকে যারা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে আসতেছেন, জি, আসতে চাচ্ছেন, আপনার বাংলাদেশ এয়ারপোর্টে আরেকটা প্রবলেম, জি, সেটা হলো থাকতে হবে কোয়ারেন্টাইন। ওই কোয়ারেন্টাইনের যে আপনার টাকাটা, এটা নিজস্ব অর্থে নেই, নিজে বহন করতে হবে। আরেকটা প্যারা তার মাথার উপর, এটা কীভাবে সম্ভব? কারণ উনি যে আসতেছে, আজকে 1.5 বছর মালয়েশিয়াতে লকডাউন, করোনা, বাংলাদেশ এবং মালয়েশিয়া, 1.5 বছরে কে কতটুকু সফলতা অর্জন করতে পারছে বিদেশ করে। এরপরে মনে করেন যে এই যে বৈশা ছিল, কাজ পায় নাই, এইভাবে দিনগুলো তাদের পার হয়েছে। এরপরে যেই কোনো পর্যায়ক্রম দেশে আসাটা বাধ্যতামূলক, কারণ মন মানসিকতা সব কিছু মাইন্ডসেট তো সব নষ্ট হয়ে গেছে। কাজই যত নাই, ধ্বংস হয়ে গেছে, কাজই যত নাই, করতে দিতে পারতেছি না, দেশে যাবো। আমি একটু জিনিস কি আনু ভাই, আমি আলোচনা করতে পারি আপনার সাথে, সেটা হচ্ছে যে
ওই যে একটু আগে বলে 10 মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ, তাই না? ম্যান পাওয়ার কিন্তু কাজের জন্য একটা বৃহত্তর একটা শক্তি, তাই না? তো এই যে ম্যান পাওয়ার কিন্তু আপনাদের কাছে আছে, শত শত হাজার হাজার মানে লোক আছে। এখন ব্যাটার অফ দ্য পলিসি মেকিং, এই দিকটা তো অবশ্যই আপনাদের সমন্বয় করতে হবে। আমার যতটুকু এই বিক্রয়.com সম্পর্কে আপনার রবিউল সাহেবের সাথে আমি কথা বলছি আপনাদের এই সংগঠনটার সম্পর্কে, উনি একটাই কথা বলছে যে ভাই যদি 50 লক্ষ মানুষ থাকে আমার এখানে, আমি রবিউল সবাইকে নিয়ে বাঁচতে পারবো। এই যে একটা সাহস, এটা মনোবল, তাই না? এটা বলার একটাই কারণ হচ্ছে যে আমি যদি আমার 2 হ্যান্ডস শক্ত করতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষই নিজের দেশে থেকে বিদেশি অর্জনটা সময়টা দিয়ে, সময়টাকে বিনিয়োগ করে, শ্রমটাকে বিনিয়োগ করে এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে। এই যে তার একটা স্পিরিট, এটার সম্পর্কে আপনি একটা বলেন। আমি সে কিন্তু খুব সুন্দর কথা বলছে, তার চিন্তা ধারা চেতনা খুবই ভালো। এর সাথে আমি কথা বলি মাঝে মাঝে, খুবই ভালো। তার মানে প্রবাস থাকতে থাকতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এবং সে চাচ্ছে যে আমি সবাইকে নিয়ে একটা কাজ করি, কাজ করলে সবাই নিয়ে কাজ করি, তো এই কাজটা করলে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো, একটা সংগঠন দাঁড়াতে পারবো। আজকে বিক্রয়.com হয়েছে, এই বিক্রয়.com আমরা যদি সবাই মিলে যদি আমরা প্রতিষ্ঠানটা দাঁড়া করাতে পারি, সম্মিলিত প্রতিষ্ঠান যদি দাঁড়া করাতে পারি, তাহলে আমরা অনেক লোক এখানে কর্মস্থল করে খেতে পারবো। আনু ভাই, এই যে প্রবাস আর প্রবাসী দুইটা শব্দের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে এখানে। হ্যাঁ, এখন আপনাদের প্রবাসী এবং প্রবাসে যারা আছেন তাদের আকুতি মিনতি বলেন, চাওয়া বলেন, পাওয়া বলেন, যেটাই বলি না কেন আমরা শব্দ সংযোজনের কারণে, কিন্তু একটা আক্ষেপ অবশ্যই মনের ভিতরে আমাদের আছে, তাই না? সে আক্ষেপের ভাষাগুলো যদি আপনি সুন্দর করে আজকে আপনার প্রবাসে যারা আছে তাদের উদ্দেশ্যে এবং প্রবাসীতে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন, এবং আমাদের যারা শাসনকর্তা যারা আছে তাদেরও চিরায়ত কিছু মনে করিয়ে দিতেন। আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের জিনিস, জীবন কষ্ট না করলে কষ্ট কি খুবই কষ্ট প্রবাস। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, আমি একটা ফেসবুকে আসছে, ইউটিউবে এটা হচ্ছে, একটা ছেলে কান্নাকাটি করে বলতেছে যে আমি বিদেশ আসছি, বিদেশে এসে আমি টাকা কামাইতেছি, আমার আত্মীয় স্বজন মনে করতেছে যে আমি কি জানি কত টাকা কিন্তু আমি পায়ের গাম মাথায় ফেলে এই যে আপনার 12 ঘন্টা 14 ঘন্টা আমি কাজ করে আমি খাওয়ার সময়ও পাই না, আমি যে মেসে গিয়ে রান্না করে খাবো সেই সময়টা আমি পাই না। হ্যাঁ, কিন্তু অথচ আমাদের কিছু ইমোশনাল কিছু আছে মানে দেশে মা বোনে, ওরা মনে করে যে আসলে বিদেশ টাকা কামানোর জায়গা, টাকার মেশিন। বিদেশ আসলে বিদেশ টাকার মেশিন না, বিদেশ হচ্ছে কষ্টকর। দেশে যে কষ্টটা না করে বিদেশ গিয়ে বেশি কষ্ট বিদেশ গিয়ে করতে, শ্রমটা কিন্তু দেশে করলে অনেক কাজে লাগতো, দেশে করলে অনেক কাজে লাগতো, কিন্তু আমরা আসলে দেশে শ্রমটা আমরা দিচ্ছি না, আমরা বিদেশ গিয়ে দিচ্ছি কোটা টাকার জন্য। কিন্তু সে টাকাটা আমরা কামাচ্ছি ঠিকই, কিন্তু কামাই কি করতেছি আমরা দেশে পাঠাইতেছি। আমার মা ভাই কিছু আছে, কিছু কিছু ফ্যামিলি আছে যে এরা মনে করে যে প্রত্যেক মাসে মাসে আমাকে টাকা দিব আর আমি এখান থেকে ফুর্তি করবো, ওই ছোট বোনের একটা মোবাইল দিতে হইব, পরের মাসে বড় ভাই 2 মাসের টাকা দিয়ে একটা মোবাইল কিনতে হবে, ওই পরের মাসে আমার ওই প্রোগ্রাম আছে, আমার ওখানে কিছু টাকা লাগবে। হ্যাঁ, আমার তাদের যে চাহিদা, আসলে চাহিদাটা সেই ছেলেটা এরকম ভাবে কান্না করে চাহিদা আবেদন করছে এবং বলছে যে আমার ভিডিওটা যেতে ভাইরাল করে যেত, আমার মা বাবা যেত আমার ভিডিওটা দেখে যে আমি কি কথাগুলো বললাম, এবং অনেক ইষ্টক হচ্ছে। হ্যাঁ, যে আমি টাকা কামাচ্ছি কষ্ট করে, আমি ভাত খাই না, কিন্তু কোনোদিন তো আমার মা জিজ্ঞাসা করে না, আমার বাইরে জিজ্ঞাসা করে না, বোনের জিজ্ঞাসা করে না যে আজকে কি দা ভাত খাইছস, বা তোর এরকম দেখা যাচ্ছে কেন, শুকিয়ে গেছিস কেন, বা কি তো সমস্যাটা কি, বাবা তো টাকা পয়সা দরকার নেই, তুই ভালো করে থাক, এই কথাটা কোনো বলে না। তাদের চাহিদা আছে যে আমাদেরকে টাকা দেবো, আমরা এখানে দেশে আনন্দ ফুর্তি করে আমরা চলবো। এরকম কিছু ফ্যামিলিতে আছে, সবাই না, আবার অনেক ফ্যামিলি আছে
বাবার টাকা পয়সা চাই না, তুই ভালো থাক। ভালো থাক, হ্যাঁ, হ্যাঁ, ভালো মন্দ আছে, ভালো মন্দ আছে। জি। তো এই যে আমরা যারা যেভাবে যে কষ্ট করে যে টাকা পাঠাই দেশে, দেশে টাকা পাঠায় আসি, আসা কিন্তু টাকার কোনো মুখ দেখি না। আইসা ওই যে খালি হাত পাও নিয়ে গেছি, আবার খালি হাত সে পাও খালি আসি, হাত পটে দাঁড়াই, আইসা কিন্তু চিন্তা করি যে দেশে হয়তো টাকা পাঠাতে কিছু পাবো, আসলে সেটা আইসা পাই পাই না। না, তখন আমার বেকার অবস্থা, আমার আবার ঘুরতে হয়, সেভিংস নাই। সেভিংস নিয়ে আমার ঘুরতে হয়, তখন ঘুরতে হয় ঘুরতে আবার কারো কাছ থেকে আবার ধার কর্জ করে আবার বিদেশ চলে যেতে হয়, আর নয়তো বা কোন দেশে এসে কোথাও কোনো কামলা খাইটা সে পূর্বের কাজ করতে হয়। পূর্বে কাজ করতে হয়, হয়তো যে কাজ করছে কোন ফ্যাক্টরিতে সে কাজের সাথে তো অপরিচিত হয়ে যায়, হয়ে যায়, দেশে এসে ওই কাজটা সে তার মনোমত হয় না, তার পছন্দ হয় না। কিন্তু একটা পরিবেশ, এক একটা পরিবেশ এক একটা একরকম তৈরি করে নেয়, পরিবেশে থেকে আসছে, আবার আরেক পরিবেশে এসে আরেকটা করব, আসলে এরকম হয় না। কিন্তু আমি মনে করি যে আমাদের দেশের যারা প্রবাস থেকে যারা ফেরত আসছে এবং আসবে, তারা যেত আমাদের সরকার, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাস কল্যাণ যে মন্ত্রী আছে, তাদের সমন্বয়ে আমরা কিছু করতে চাই। আমরা চাই যে আমাদের একটা করার সুযোগের প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, প্ল্যাটফর্ম তৈরি করে দেব, আমাদেরকে একটা সুযোগ দেব, যাতে আমরা যাতে প্রবাস ফেরত যারা আছে তাদেরকে যেতে একটা নিয়ে কিছু করতে পারি, ব্যাংক থেকে তাদেরকে জন্য কোনো লোন দেওয়ার ব্যবস্থা করে, সাংগঠনিক দিক ভাবে পাবে, লোন দেওয়ার ব্যবস্থা করে, যাতে লোন দিয়ে যেতে ছেলেটা যেতে, বা আমরা যে রেমিটেন্সটা পাঠাই এই থেকে যদি আমাদেরকে যদি সরকার যদি একটা পার্সেন্টেজ রেখে দেয়, যাতে আমরা দেশে আসলে যেতে এই টাকাটা যেতে আমরা দিলে, সুন্দর একটা কথা বলছেন, যে সুন্দর, দেশে আসলে যেতে এই টাকাটা দিয়ে যেতে আমরা এটা কিছু আমার করে খেতে পারি, আমার থেকে গভর্নমেন্ট একটা ডিপোজিট করে রেখে দিবে, যাতে আমি আসলে এখান থেকে একটা নিয়ে কিছু করতে পারি, তাই না? একটা সঞ্চয় বোনাস যাকে বলা হয়, ওই যে সঞ্চয়, জি, এটা যদি সরকার যদি আমাদেরকে এই প্রবাস সুযোগটা করার খুব, হ্যাঁ, তাহলে এটা মাননীয় প্রধানমন্ত্রী একবার একটা প্রোগ্রাম শুনছি, সেই একটা উদ্যোগ নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে করছে, কিন্তু কতটুকু করছে সেটা আমাদের এখনো জানা নেই। হয়তো তাদের সাথে আলাপ আলোচনা করলে এই বিষয় নিয়ে হয়তো তারা জানা যাবে, একটা ভালো মূল্য জানা তারা যাবে কি করছে। যদি না করে থাকে হয়তো আমাদের একটা প্রস্তাব থাকবে, যেহেতু আপনারা হয়তো আমাদেরকে আমাদের যে রেমিটেন্সটা আমরা পাঠাই ওখান থেকে আমাদের জন্য একটা সঞ্চয় হিসাবে একটা আমাদের রেখে দেন, যাতে আমরা দেশে আসলে যাতে আমরা এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট পাই, যাতে আমরা কিছু করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের। জি, আপনি এই বিষয়টা আপনি একটু আলোকপাত করতেন। বিষয়টা হলো যে আমি ওই যে কথা বলছে, প্রত্যেকটা মানুষের জীবনে সেভিংস এর প্রয়োজন আছে, একটা সেভিংস এর অবশ্যই একটা নিরাপত্তার প্রয়োজন আছে, অর্থনৈতিক নিরাপত্তা যাকে বলা হয় আর কি। প্রবাসী যখন বিদেশে যায় তখন সে এক লক্ষ্য নিয়ে যায়, জি, যে আমি 4 বছর 5 বছর থাকবো। ও যে শুরুতে চিন্তা করে যে আমি প্রতি মাসে বাংলাদেশে টাকায় যে আমি 5,000 টাকা জমা রাখবো, আমার কারণ নাই, ওই কিন্তু স্বাবলম্বী হতে পারে, ওই সাকসেস হতে পারে। একটা পরিকল্পনার অভাবও থাকে, টার্গেট থাকতেই, একটা পরিকল্পনা টার্গেটটা করতে পারে না, তার মাইন্ডসেট আপটা মানে তৈরি করতে পারে না। আচ্ছা, সেটা হলো যে আমাদের দুখু মিয়া নজরুল হয়েছিল কখন, যখন নির্বাসনে গেছিল। দুখু মিয়া থেকে নজরুল যখন সে নির্বাসনে যায় তখন সে পুষ্পমালা পেয়েছিল, কিন্তু যখন দুখু মিয়া ছিল তখন কিন্তু পায় নাই। যখন সে জেলে গেল, দুঃখ থেকে হয়েছিল বেঙ্গাচি থেকে হয়েছিল খেপার থেকে হয়েছিল নজরুল তো পরে তো সে জেলে গেল, নির্বাসনে গেল। তখন যে মুহূর্তে তার ওই পুষ্পমালাটা পাওয়ার কথা ছিল, সে সময় সে পায় নাই, সে না খেয়েছিল, চিকিৎসা টাকা পায় নাই। তা আমরা প্রবাসীরা আমরা ওই নজরুল হতে দুঃখী হতে চাই না, আমরা নজরুল হতে চাই, সময় মতো যেন আমাদেরকে মূল্যায়ন করে, যাতে প্রবাসী সময় মতো মূল্যায়ন পায়। যে এখন এই করোনার কারণে বিভিন্ন দেশে প্রবাসীরা অনেক কষ্টে আছে, অনেক বিপদ আছে। এই মুহূর্তেই যারা বিত্তমান আছে, প্রভাবশালী আছে, যদি একটা ইউনিটি করে যে ঠিক আছে, কত ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, কত ব্যাংক আছে, যে আমরা একটা বিনিয়োগ করলাম, আপনার প্রবাসে তো অনেক বিত্তমান আছে, যা বিনিয়োগ করলাম, এটা দিলাম, ঠিক আছে, নাও উদ্ধার করো। এই যে প্রবাসে যে সমস্ত বিত্তবানরা আছে, তাই না? হ্যাঁ, এই যে সাংগঠনিক কাজগুলো, কুরবানি ঈদ, অনেকে তো কুরবানি দেবো, কি কম্পিটিশন দিব, আমি না দিলেও তো আমার ইজ্জতটা থাকবে না, আমি দিয়ে আসছি কুরবানিটা। কিন্তু আমি মনে করি পাশে যারা আছে প্রবাসী, ওই বাড়ি গিয়ে একটা খোঁজ নেয় তার ফ্যামিলিটা কেমন চলে, তার কি খাইতেছে, তার ব্যাকগ্রাউন্ড যদি একটু চিন্তা ভাবনা করে, যে না তাদের পাশে ধারণা একটা সুযোগ থাকে, কিন্তু যে কুরবানি আমি একটু কম দিলাম, আমি তার শেয়ার করে দিলাম, তার পরিবারের মধ্যে কিছু শেয়ার করে দিলাম, যদি এই চিন্তা করে প্রবাসীর একটু আগাইতে পারে না। অনেক প্রবাসী অনেক কষ্টে আছে, অনেক বিপদ আছে,
মানে এদের জন্য আপনারা কি করতে, এখন আপনাদের পরিকল্পনা কি? যে সমস্ত, ওই যে ভাই বললো যে অনেক বিপদগ্রস্ত আছে, অনেক প্রবাসী, মানে কিছু তো তাদের একটা প্রাপ্তি থাকতেই পারে যারা স্বাবলম্বী আছে তাদের কাছে, তাই না? হ্যাঁ, থাকতে পারে। জি প্রবাসে যারা আছে, যারা প্রবাসে যারা বিপদ আছে, জি 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 ওখানে যারা আছে তারা অনেকে ব্যবসা করে, অনেক প্রবাসী আছে ওখানে ব্যবসা করতে তারা খুব বিত্তমান, তারা অনেক সময় অনেক প্রবাসীকে, তাদের উদ্দেশ্যে আপনাদের বলাটা কি? তাদের উদ্দেশ্যে আমাদের বলা যে তারা নিজে, যারা প্রবাসীরা যারা ওখানে বিনিয়োগ বিত্তবান, করতেছে, জি। ব্যবসা করতেছে, যারা ওখানে সেটেল আছে, তারা যেন আমাদের যে যে সমস্ত ভাইয়েরা মানে চাকরির উদ্দেশ্যে যারা বিদেশে গেছেন, তাদের সমস্যা তারা যেহেতু সলভ করে, এবং তাদের পাশে যেন তারা এসে একটু একটু দাঁড়ায়, জি। দাঁড়ায়, যাতে একটা লোক যেতে দাঁড়াইলেও অনেক কিছু, একটা লোক একজন পাশে যদি তারা একটা শক্তি থাকে, আমি দিতে পারতেছি না কিন্তু তার পাশে এসে যদি আমি একটু দাঁড়াই বা আমি তোর পাশে আছি, তো কিন্তু সে একটা সাহস পায়, একটা মনোবল পায়। হ্যাঁ, তো আমি চাই যে সে সমস্ত ভাইয়েরা যাতে তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে যে কোনোভাবেই যাতে তাদেরকে একটু সহযোগিতা করে, এবং এবং আমি বলবো সেটাও যে আমাদের প্রবাসে যারা যে সমস্ত আমাদের প্রবাস কল্যাণের যে কমিটিগুলো আছে, তারাও যেন আমাদের যারা সমস্যা আছে, অসুবিধা আছে, তাদের জন্য খোঁজ খবর নিয়ে এবং তাদের যদি পাশে দাঁড়ায়, তাদেরকে যদি যেভাবে একটু সহযোগিতা হাত বাড়ায় এবং সহযোগিতা করে, যেহেতু কেউ যদি দেশে আসতে চায় তাকে যদি দেশে পাঠানোর যদি কোনো ব্যবস্থা থাকে সেটা করতে পারে। যদি তারা না ওইখানে সমস্যা আছে, টাকার জন্য তারা খাইতে পারতেছে না, যদি তাদেরকে আর্থিক সহযোগিতা করে, সবাই মিলে যদি 10 জনে মিলে যদি একটা সহযোগিতা করি, তাহলে আশা করি একজন লোক চলে যায়। হ্যাঁ, তো আমি মনে করব যে প্রবাসীদের ভাইরা তারা অবশ্যই এটা করবে। আশা করি যে তারা খুব মানে তারাও চায়, বা একটা দেশের লোক যদি ওখানে না খেয়ে থাকে তো আমারও খারাপ লাগে, স্বাভাবিক। ওখানে যারা আছে তারাও যদি খবর পায় তাদেরও খারাপ লাগে, তারাও আমাদের দেশে থেকে আমরা যে কষ্টটা অনুভব করতে পারি তারা এসে ভালো অনুভব করতে পারে। আবার আমাদের দেশে আসলে একটা লোক যদি না খায় থাকে, কিছু তার বাড়ি এখানে, সে এক বেলা খাইতে পারবেই, এরকম প্রবাসে কে খাবে? সুযোগটা নাই, ওই সুযোগটা নাই, কে খাওয়াবে? তো প্রবাসে যারা আছে, ভাইরা আছে, আমিও প্রবাসে ছিলাম যখন, আমিও অনেক মানুষ বিপদে বলে আমরা পাশে দাঁড়াইছি, সবাই থেকে কিছু কিছু নিয়ে সাহায্য করে তুলে দিয়েছি যাতে লোকটা যেতে চলতে পারে বা করতে পারে, ওরকম হয়। তো আশা করি যে আমরা প্রবাসের যারা ভাইরা আছে তারা এই কাজটা ইনশাআল্লাহ, আমি তাদের উদ্দেশ্যকে আমি বলছি, তারা যেত প্রবাসের ভাইরা যারা বিপদ আছে তাদের পাশে যেন তারা গিয়ে দাঁড়ায়, এবং সে সাথে আমি এই যে সমস্ত মানে অ্যাম্বাসিডারগুলো আছে, এখানে একটা সমস্যা আছে যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, তারা কিন্তু যেরকম ভাবে আমাদের পিছনে তাদের কাজটা হলো যে আমাদের পিছনে তারা শ্রম দিবে, কিন্তু তারা কিন্তু সেই শ্রমটা আমাদের পিছনে দেয় না, আপনাদেরকে দিতে হয় তাদের পিছনে, আমাদের ক্ষেত্রে দেয়। আবার ওই অ্যাম্বাসিডার দিকে ওখানে নাজেহাল হইতেছে অনেক, তারা পরিবেশের শিকার হচ্ছে, সহযোগিতা করবে দূরের কথা, ওখানে নাজেহাল হয়ে মানে ওখান থেকে মায়ের দূর খায় অনেকেও চলে আসতেছে। এরকম হয়, কারণ আমি মনে করি দূতাবাস যারা আছে জি এর অভাব থেকে গেছে, মানে একটা আমাদের বাঙালির এত অভাব, মানে আমরা এত অভাবগ্রস্ত, মানে অভাব শুনতে দেখতে এরা বিরক্ত হয়ে গেছে, আর পারতেছে না। মানে আমার কাছে যে মনে হয় তাদের মাঝে টেন্ডেন্সি কাজ করে না, এত সমস্যা, এত অভাব, এত জর্জরিত, আমরা কেমনে কন্ট্রোল করবো? তারপরও পরিশেষে আমি বলতে চাই যে আমরা বাঙালি, আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি, আমরা কোন দলের না, আমার দেশ বাংলাদেশ। সরকারি যারা কর্মকর্তা আছে, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে বলেন, যে দূতাবাসগুলো আছে, তারা যেন বাংলাদেশের সাথে ভালো ব্যবহার করে, তাদের পাশে দাঁড়ায়। অনেক সময় দেখা গেছে ওই পুলিশের বন্ধুরা ধরাই দেয়, যদি কারোর সাথে একটু মিস্টেক হয়ে যায়, আচ্ছা আচ্ছা ঝামেলা হয়ে যায়, সিন্ডিকেট থাকে, দেখাই দিন, পুলিশের বন্ধু ধরাই দেয়। মানে অভাবে স্বভাব নষ্ট, আমাদের শিষ্টাচার অভাব। কাজেই আমি বলতে চাই যে না, প্রবাসী ওরা বড় দুঃখী, ওরা মানুষ, এদের পাশে থাকা আমাদের পরিচয়টা হোক আমরা বাঙালি, যাতে ওখানে আমরা সবাই সবার পাশে থাকতে পারি, সবার মানে বিপদ আপদে দুঃখ কষ্ট যেটা আমরা দাঁড়াইতে পারি। আমরা অনেক দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে অনেক কিছু শুনলাম আমরা। তাই আমি এনএন টেলিভিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো, যারা প্রবাস ফেরত যারা আছেন বা প্রবাসীতে যারা আছেন, যদি রবিউল আলম সাহেবের প্রতিচ্ছবি নিজেদের মধ্যে রাখেন, আশা করি শুধু প্রবাস ফেরত বা প্রবাসী না,
18 কোটি বাঙালি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবে, অবশ্যই। এটা আমরা প্রত্যাশা করি। কারণ হচ্ছে যে আপনার সুস্থ পরিকল্পনা একটা জীবন, একটা দেশ, একটা রাষ্ট্রকে পরিচালিত করবে, আর তীক্ষ্ণ জ্ঞান একজন মানুষকে প্রসারিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আমরা চাই রবিউল আলমের সেই পরিশ্রমের ফল বিক্রয়.com যে স্বপ্ন দেখে আসছে, সে স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন, প্রবাসী এবং প্রবাস ফেরত যারা আছেন সকলে বাস্তবায়ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আজকে এনএন টেলিভিশনের সামনে যারা আছেন তাদেরকে আমরা আজকে সুখ দুঃখের কথা নিয়ে আসছিলাম। রবিউল আলম সাহেবের একটা সংগঠনের বিক্রয়.com এর দুজন উদ্যোক্তাকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আজকে আমি শাহ আলম এবং এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনার দুজনকে আমরা আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে আমাদের ঈদ আসছে, ঈদে আপনার সুন্দরভাবে জীবনযাপন করুন এবং সামাজিক অবক্ষয় থেকে বাঁচার জন্য এবং এই মহামারী করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার পার্শ্ববর্তী আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন, সরকারি সকল নিয়মকানুন মেনে চলার জন্য তাদেরকেও সাংগঠনিকভাবে আপনারা উৎসাহিত করবেন, পরিচালিত করবেন। আমরা সে সাথে এই এনএন টেলিভিশনের প্রবাসী মুখচ্ছবি থেকে আমরা প্রবাসী সেই রবিউল আলম সাহেবকে ধন্যবাদ জানাই। সে সাথে আমি শাহ আলম বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।